সুরুজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাক বাংলোর পিছনে মই লাগানো হয়েছে। সুরুজ মিয়া নিজেই মই দিয়ে তরতর করে উঠলেন। নিশ্চিত হলেন যে মই ঠিক আছে। মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরুজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কিনা? বাবা রাগ করবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলবেন, লজ্জা করবেন না। আপনাকে জানতে বলা হবে, আপনি তাই আনবেন? এত ক্ষমতা কি আমার আছে আম্মা? তবে চেষ্টা করব, এটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে একবার আসবো, খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবো কিনা তা তো আম্মা বলেন নাই। আমি হলাম আপনার বুড়ো ছেলে, ছেলেকে বলতে দোষ নেই। আমার কিছু লাগবে না। ও আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে, এখনো বুঝতে পারছি না, আপনাকে পরে বলবো। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো না, একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড়লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে। আর এ হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটার সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করেছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না, জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল, লক্ষ্য রাখতে হবে। ব্যাপার তেমন কিছু না, পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে, সে মিথ্যা বলেনি। মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল। খানিকক্ষণ হাঁটলো, তারপর ফিরে এলো। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে, তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্যই ভয়ের কিছু নেই, খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোনো সময় ঘটতে পারে। তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরজ মিয়া নদীর পাড়ে লোক রেখে দিয়েছেন, নৌকা বাঁধা আছে। নৌকায় 2জন মাঝি, তাদের কাজ হলো ডাক বাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দিবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেওয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটাই ধরা যাক। এমন কিছু না, মই দিয়ে ছাদে উঠার শখ বড় মানুষের ছেলেপুলেদের হবেই, কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয়, তখন অবস্থাটা কি হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে, সে অনেক কিছুই করতে পারে। মেয়েটার মধ্যে পাগলামি আছে, ভালো রকম পাগলামি আছে। সুরজ মিয়ার ধারণা মেয়েটা বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার, একজনের কারো থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যে কি আছে? সুরজ মিয়া এখনো তা ধরতে পারেননি, তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে থানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনে বাঘের সংখ্যা কত? সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে? এটা কি একটা জানা বিষয়? শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে। সুরজ মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে, ভয় পাওয়ার বোধহয় কিছু নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন কিনা? রেগে না গেলেই হলো। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাখতে না পারে। আম্মা, একটা কথা বলবো? বলতে ইচ্ছা করলে অবশ্যই বলবেন। সুরজ মিয়া ইতস্ত করতে লাগলেন। বোধহয় বলাটা ঠিক হবে না। শ্রাবণী বলল, এমন কোনো কথা যা বলতে আপনার অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন,
ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন তো শুনি, এত পেঁচানোর কোনো দরকার নেই। মানে ব্যাপার হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখেছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে গেছেন। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে গভীর রাত হয়েছে তো কি হয়েছে? ভরা পূর্ণিমা, ডাক বাংলোর সঙ্গে নদী, ডাক বাংলার পুলিশ পাহারা, কাছেই একদল আনসার, ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্যই খানিকটা ভয় ভয় করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল, বালির উপর চাঁদের আলো। ভাবলাম কাছে গিয়েই দেখে আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না আম্মা, ভুল হয় নাই, তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন, সকাল বেলায় বাবাকে বলেছি, বাবা রাগ করেনি, শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছে যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রি সঙ্গে করে নিয়ে যাই। সুরজনী এখন খানিকটা নিশ্চিত বোধ করছেন। ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তত জটিল নয়। চেয়ারম্যান চাচা। জি আম্মা। আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না আম্মা, কাছেই। চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরজ মিয়া হক চুকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা, কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির মেয়ে ছেলেরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায়। শাহিদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। শাহিদের জ্বর শেষ পর্যন্ত আসেনি। শরীর ঝরঝরে লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এখন প্রচন্ড খিদে বোধ হচ্ছে। শাহিদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করলো। শ্রাবণী এগিয়ে আসছে। তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং শাহিদ ভাই। গুড মর্নিং শ্রাবণী। এই মাত্র ঘুম থেকে উঠলেন? অনুমান করুন তো কটা বাজে? 8টা হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। গ্রামে এলে দেখবেন সময় স্লো হয়ে যায়, এক ধরনের টাইম ডাইলেশন হয়। আপনার কাছে মনে হচ্ছে 8টা বাজে, আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোককে? ওনার নাম সুরজ মিয়া, চেয়ারম্যান। চেয়ারম্যান শুনলে খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেই সেরকম নন, নিতান্তই ভালো মানুষ। আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়ে দিয়েছেন? মই, ছাদে উঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান, দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাড়ে বসে চা খেতে হবে? কিংবা এক কাজ করা যেতে পারে, আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপা কি এখনো ঘুমোচ্ছে? মনে হয় ঘুমোচ্ছে, ডেকে তুলবো? দরকার নেই, তুমি বরং চা নিয়ে এসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা চলছে। জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন, ঠিক মতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনী ঘুম ভেঙেছে। সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে। মাকে সাহায্য করাই তার ইচ্ছা। কোনো উপায় নেই, জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না। শ্রাবণী বলল, আপা, শাহিদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন, তোমাকে চা নিয়ে যেতে বলেছেন। নবনী লজ্জা পেয়ে গেল। জাহানারা মেয়ের লজ্জা উপভোগ করলেন। হাসি চাপতে চাপতে বললেন, চাটা তুই নিজে বানিয়ে নিয়ে যা, পিঠার হাড়ি নামিয়ে কেটলি বসিয়ে দে। নবনী বলল, সব তুমি করবে, চাটাই বা শুধু শুধু আমি করব কেন? চা তুমি বানাবে। কুয়ার পাড়টা এত সুন্দর রাতে বোঝা যায়নি। কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছ
পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে। গাছের নিচ ঝকঝক করছে, একটা পাতাও পড়েনি। পরিষ্কার থাকারই কথা। সকাল বিকাল দুবেলা ঝাড় দেওয়া হচ্ছে। মালি সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এলো। সাহেব বলল, আপনাদের ডাক বাংলো খুব সুন্দর। মালি কিছু বলল না। এমনিতে সে প্রচুর কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন, মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। কি বলতে কি বলবি, সর্বনাশ হয়ে যাবে। যে এসে লোক আসে নাই, মন্ত্রী, জাত সাপ। ট্রেতে করে চা, টোস্ট বিস্কিট নিয়ে নবনী আসছে। এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠেই সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। কানে মুক্তার দুল। শাড়ির রং তার গায়ের রঙের সাথে মিলেমিশে গেছে। সুন্দর দেখাচ্ছে নবনীকে। তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না। সাহেব বলল, আজ ভোরবেলায় আয়নায় তুমি নিজেকে দেখেছ? না। কেন? না দেখে থাকলে খবরদার দেখবে না, নজর লেগে যাবে। নিজের নজর সবচেয়ে বেশি লাগে। আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরীদের মতো। স্বর্গের অপ্সরীরা কি চা এবং টোস্ট নিয়ে আসে? তারা আনে অমৃত। চা এখন আমার অমৃতের মতো লাগবে। সাহেব চায়ের কাপ তুলে নিল। নবনী বলল, বিস্কিট খাও, নাস্তা দিতে দেরি হবে। মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন। পিঠা জোড়া লাগছে না। লাগবে বলেও মনে হয় না। রাতে ঘুম কেমন হয়েছিল? খুব ভালো ঘুম হয়েছে। এক ঘুমে রাত কাবার। নবনী সাহেবের সামনে বসেছে। সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, জায়গাটা কি অদ্ভুত সুন্দর, লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করলাম। আর কিরকম নির্জন সেটা দেখেছ? হ্যাঁ। নবনী বলল, ডাকবাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে। নীলকর সাহেবরা বানিয়েছিল। তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইত। সাহেব বলল, এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না? নীলকর সাহেব তুমি কোথায় পেলে? আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। সাহেবদের কবরখানাও নাকি আছে। এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন, তার কবর আছে। কবরে 4 লাইনের কবিতা আছে। কবরটা কোথায়? আমি জানি না, শ্রাবণী জানে। ওকে বলো তো আমাকে দেখাতে। বলবো। সাহেব হাসতে হাসতে বলল, কোথাও বেড়াতে এসে অবশ্যই কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা না। নবনী উঠে দাঁড়ালো। সাহেব বলল, যাচ্ছ কোথায়? বসো না। নাস্তার ব্যবস্থা দেখি। মা যা শুরু করেছে, আজকেও নাস্তা খেতে পারবে বলে মনে হয় না। নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি বসো। নবনী বসল। সাহেব বলল, সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই। থাকলে এখন তোমার দিকে তাকে আবৃত্তি করতাম। তুমি এত সুন্দর কেন? নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল। তার চোখে পানি এসে যাচ্ছে, যে চোখের পানি সাহেবকে দেখাতে চায় না। সাহেব বলল, আমার দিকে তাকাও। অন্যদিকে তাকিয়ে আছো কেন? নবনী বলল, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি, এরকম আর হবে না। সাহেব হাসতে হাসতে বলল, তার মানে কি এই যে আমি যা চাইবো তাই পাবো? নবনী জবাব দিল না। কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মন্ত্রীরা কোনো কিছুতে বিস্মিত হন না। জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি সুরুজ মিয়ার কর্মক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিস্ময় চাপা দেবার চেষ্টা করছেন না। সুরুজ মিয়া যা করেছেন তা হলো ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন। ফ্রিজের সঙ্গে মেকানিক এখন খুটখাট করে 3 পয়েন্ট প্লাগ বসাচ্ছেন। সুরুজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কচলাচ্ছেন। জামিল সাহেব বলেন, এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন? জি স্যার। কেন?
ওই দিন শুনলাম বেগম সাহেবের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস। ওনার কষ্ট হইতেছে। শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আমরা তো 2 দিন পর চলে যাব, তখন ফ্রিজ কি করবেন? অসুবিধা কিছু নাই স্যার, রেখে দিব। আপনারা হইলে মেহমান, আমি থাকতে মেহমানের কষ্ট, এটা তো স্যার অচিন্তনীয়। এরকম সেবা যত্ন কি সব মেহমানদারি করেন? করার চেষ্টা করি স্যার, তবে কেউ তো এদিকে আসে না, রাস্তাঘাট ভালো না। তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি। আমার ক্ষমতা স্যার সামান্য, নাদান মানুষ। আপনার ক্ষমতা মোটেই সামান্য নয়, আমি বিস্মিত হয়েছি। আপনি কি কিছু চান আমার কাছে? আপনার কোনো তদবির আছে? জি না স্যার, আমার কোনো তদবির নাই। সত্যি বলছেন তো? জি স্যার, সত্যি। ফ্রিজ লাগানো হয়েছে, হালকা শো শো শব্দ আসছে। পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে। জাহানারা স্বস্তি বোধ করছেন। অনেকদিন পর আরাম করে পানি খাওয়া যাবে। তবে ফ্রিজের রং তার পছন্দ হয়নি, কটকটে হলুদ রং, তাকালেই মাথা ধরে যায়। জাহানারা বাইরের লোকদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না। সুরজ মিয়ার সঙ্গে বললেন, এত যন্ত্রণা করার কোনো প্রয়োজন ছিল না। ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। সুরজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন, যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব, কোনো সংকোচ করবেন না। শাহেদ পাখি শিকারের কথা বলছিল, শীতের পাখি, সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, এটা পাখি শিকারেরই জায়গা। গত বছর কমিশনার সাহেব আর তার স্ত্রী এসেছিলেন, পাখি শিকারের জন্যই এসেছিলেন। জাহানারা বললেন, ব্যবস্থা করতে হবে নবনীর বাবাকে না জানিয়ে, উনি শুনলে রাগ করবেন। অতিথি পাখি মারা আইনি নিষেধ। সব কথা স্যারকে জানানোর দরকার নাই, উনি কিছুই জানবেন না। আমি নৌকা বন্দুক সব ব্যবস্থাই করে রাখবো। ভোর রাতে যাওয়া লাগবে। 2 আম্মাও কি সাথে যাবেন? হ্যাঁ, ওরা নিশ্চয় যেতে চাইবে। কোনো অসুবিধা নেই বেগম সাহেব, আমি ব্যবস্থা করে দিব। আপনি হুট করে চলে যাবেন না, নাস্তা খেয়ে যাবেন। জি আচ্ছা। সুরজ মিয়া নিজে বুদ্ধি খাটিয়ে 2-1টা কাজ করলেন। বিকেলের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন। ব্যাডমিন্টন খেলার সাজ সরঞ্জাম ঘরেই ছিল। গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন। সব জিনিসপত্র যখন জোগাড় হলো তখন তারা চলে গেলেন। সুরজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন, এখন কাজে লাগছে। এই জগতে কিছুই নষ্ট হয় না, এক সময় না এক সময় কাজে লাগে। মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রমও বৃথা যাবে না, এক সময় কাজে লাগবে। বিকেল, রোদ পড়ে এসেছে। শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে। একদিকে শাহেদ, অন্যদিকে শ্রাবণী। নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি, সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি। শাহেদ বলল, এটা এমন কোনো খেলা না যে শিখতে হয়, র্যাকেট হাতে নিলেই খেলা যায়। সাহস করে র্যাকেটটা হাতে নাও। নবনী বলল, আমার এত সাহস নেই, আমি বরং দেখি, দেখতেই আমার ভালো লাগছে। শ্রাবণী বলল, দেখতে তোমার মোটেই ভালো লাগছে না, তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো। মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে আছি না, তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে। আপা, আমি হেরে ভূত হচ্ছি না, শাহিদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি। যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো, সিরিয়াস বাজি ধরে খেলা হবে। কি বাজি? বাজির টার্মস এন্ড কন্ডিশন পরে ঠিক করা হবে। শাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল, প্রায় 15 বছর পর ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে, আমি থরলি এনজয় করছি। নবনী বলল, তাহলে এনজয় করতে থাকো, আমি একটু ঘুরে আসি, খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো। ঠিক আছে। চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রী কবর দেখে আসবো। কোথায় যেন কবরটা? শ্রাবণী বলল, জঙ্গলের ভেতর।
ডাক বাংলো থেকে একা একা বেরোতে নবনীর ইচ্ছে করছিল না। সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল, আদুরে গলায় বলল, মা চলো তো আমার সঙ্গে, ঘুরে আসবে। সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয় বেড়াতে আসোনি, চলো আমার সঙ্গে। কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় বটগাছ তোমাকে দেখিয়ে আনবো। দিনের বেলা মনে করিস না কেন? এখন যাব কিভাবে? কাচ্চি বিরিয়ানি বসিয়েছি, এখন তো নড়াই যাবে না। নবনী একা একাই বের হলো। গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজন একসঙ্গে স্যালুট দিল। নবনীর জানতে ইচ্ছা করলো, স্যালুট দেওয়ার সময় এরা কি ভাবে? কিছু নিশ্চয়ই ভাবে, তাদের ভালো লাগে না নিশ্চয়ই। আচ্ছা, এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয়? শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে। আম্মা কোথায় যান? নবনী থমকে দাঁড়ালো। সুরজ মিয়া ছুটতে ছুটতে আসছেন। সুরজ মিয়ার মুখ ভর্তি পান। নবনীর কাছে এসে রাস্তার উপর পানির পিক ফেললেন, টকটকে লাল পিক। নবনীর মনে হলো মানুষটার রক্ত বমি করছে। কোথায় যান আম্মা? কোথাও না, হাঁটতে বের হয়েছি, দৃশ্য দেখছি। দেখার কিছু নাই, গন্ডগ্রাম জায়গা, কিছু গাছপালা। গাছপালাই আমার কাছে খুব সুন্দর লাগছে। রাস্তা খারাপ, বড় ধুলা, হাঁটার চাইতে নদী পথে যাওয়া ভালো। নৌকা একটা তৈরি রেখেছি ঘাটে, দুজন মাঝি আছে, যখন বলবেন নিয়ে যাবে। থ্যাংক ইউ। থানার একটা স্পিড বোট ছিল, তার আবার ডিজেল নাই, মেশিনেও কি জানি গন্ডগোল। আমি ওসি সাহেবের বললাম মেশিন সারাই করতে, ডিজেল আনতে। প্রয়োজনে কাজে না লাগলে স্পিড বোটের ফয়দা কি? আমাদের কোনো প্রয়োজন নেই, বেড়াতে ইচ্ছে হলে নৌকা তো আছেই। নৌকা আম্মা 24 ঘন্টা আছে, তোষক দিয়ে বিছানা করা। যখন ইচ্ছা মাঝিকে বলবেন, আমাকেও বলতে পারেন, আমি হলাম আম্মা আপনার বুড়ো ছেলে। সুরজ মিয়ার সঙ্গে সঙ্গে আসছেন। নবনী ভালো লাগছে না, সে একা একা হাঁটতে চাচ্ছিল। লোকটার মুখের উপর বলতেও পারছে না, আপনি চলে যান। সুরজ মিয়ার বোধহয় যাবার ইচ্ছাও নেই, হেলতে দুলতে আসছে। মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে। নবনী লোকটাকে কি ডাকবে ভেবে পাচ্ছে না। শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে। শ্রাবণী মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না। চেয়ারম্যান সাহেব? জি আম্মা। ইংরেজ সাহেবের স্ত্রীর যে কবরটা আছে সেটা কোথায়? কার কবর বললেন? ইংরেজ সাহেবের স্ত্রীর কবর। যে সাহেব এই ডাকবাংলায় থাকতেন তার স্ত্রী, মহিলার নাম মারিয়া স্টোন। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এইরকম কোনো কবর তো আম্মা এই অঞ্চলে নাই। কবরের কথা আপনারে কে বলেছে? নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণীর বানানো, কোনো বইয়ে পড়েছে বোধ হয়। সুরজ মিয়া বললেন, কবরের বিষয়টা কে বলেছে? মনে পড়ছে না, কে যেন বলেছে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখব। আপনাকে খোঁজ নিতে হবে না, অন্য কোনো ডাকবাংলো সম্পর্কে শুনেছিলাম, এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি। নবনী সড়ক ছেড়ে পায়ে চলা পথ ধরল। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এই দিকে কই যান? একটা বট গাছ আছে, বট গাছটা দেখতে এসেছি। বট গাছ দেখার কি আছে আম্মা? ঢাকা শহরে তো আর বট গাছ দেখার তেমন সুযোগ নেই, সুযোগ পাওয়া গেছে যখন দেখে যাই। বট গাছের সামনে এসে নবনী থমকে দাঁড়ালো। আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছে করলো, হ্যালো মিস্টার বটগাছ, কেমন আছেন? বলা হলো না। সঙ্গে সুরজ মিয়া আছেন, তার সামনে চুপ করে থাকাই ভালো। এই বটগাছটার বয়স কত হবে বলা মুশকিল আম্মা, তবে খুব পুরানা গাছ। গাছের গুড়ি বাঁধানো, কারা বাঁধিয়েছেন জানেন? জি না আম্মা, জানি না, আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই রকম। নবনী বলল, আসুন ওইখানে গিয়ে বসি। না যাওয়াই ভালো আম্মা। না যাওয়া ভালো কেন?
জংলা জায়গা, কেউ আসে না, সাপ খুব থাকতে পারে। শীতকালে সাপ থাকবে না, আসুন যাই। বটের ঝুড়ি ফাঁক দিয়ে নবনীর চট ঢুকে গেল। বোধ হয় পেছনে পেছনে সুরজ মিয়া ঢুকলেন। তিনি খুব অস্বস্তি বোধ করছেন। মেয়েটার সঙ্গে এসে দেখি একটা সমস্যায় পড়া গেছে। না এসেও উপায় নেই। একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেওয়া যায় না। নবনী বট গাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! সে দাঁড়িয়ে আছে মাঝখানে, চারদিক বটের ঝুড়ি দিয়ে ঘেরা, যেন বৃক্ষের দেয়াল। মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ। দুর্গের ভেতরে কেউ আসতে পারবে না। ভেতরটা খুব পরিষ্কার, একটা শুকনো পাতাও পড়েনি। সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত। ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে। কালো সিমেন্ট, দেখলেই হিম হিম ভাব হয়। নবনী বলল, কি অদ্ভুত জায়গা, দেখেছেন চেয়ারম্যান চাচা? এই প্রথম নবনী চাচা বলল। তার খুব খারাপ লাগলো না। সুরজ মিয়া বললেন, চলেন আম্মা, যাই। যাই যাই করছেন কেন? বসুন না। সন্ধ্যা হইতে বেশি বাকি নাই, চলেন যাই। আরেকদিন দিনের বেলা আসলেই হবে। সন্ধ্যা হোক, দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে। সুরজ মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দেবে। জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে। স্যার সঙ্গে শুধু যে মেয়ের উপর রাগ করবেন তা না, তার উপরও করবেন। রাগ করবারই কথা। চেয়ারম্যান চাচা, জি আম্মা, একটা কাজ করতে পারবেন? সুরজ মিয়া সংক্ষিপ্ত গলায় বললেন, কি কাজ? আমি এখানে অপেক্ষা করি, আপনি শ্রাবণীকে নিয়ে আসেন। ও দেখুক কি সুন্দর জায়গা। আম্মা, কি বললেন? আমি বলছি, যদি আপনার কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন। সুরজ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন। ভালো যন্ত্রণায় পড়া গেল। মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে। এমন বোকামি তিনি সচরাচর করেন না। 15 বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান। বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না। আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান মনে করেন, আসলে তত বুদ্ধিমান নন। আম্মা, চলেন যাই। আরেকদিন দিনের বেলায় ছোট আম্মাকে নিয়ে আসবেন। বট গাছ তো চলে যাবে না আম্মা, এখানেই থাকবে। গাছের তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নেই। তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকা ঠিকও না। দুনিয়া তো ভালো জায়গা না, দুনিয়া খুবই মন্দ জায়গা। আপনি হলেন মেয়ে মানুষ, আমাকে দেখেন পুরুষ মানুষ, বয়স 50-এর উপরে। বলতে গেলে দিন শেষ। এই আমি সন্ধ্যার পর একা একা বাইর হই না। কেন বের হন না? ভূতের ভয়? মানুষের চেয়ে বড় ভূত আর কিছু নাই। মানুষ হইল সবচেয়ে বড় ভূত। 2 বার আমারে মারার চেষ্টা করেছে। একবার বেড়া ভাঙ্গা ঘরে ঢুকা দাও দিয়া কোপ দিল, সেই বছরই পাকা দালান করলাম। আরেকবার সন্ধ্যাকালে। নবনী বলল, থাক, শুনতে চাচ্ছি না, চলুন ফিরে যাই। সুরজ মিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে বললেন, চলেন আম্মা।